আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি নিকুশ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ, পালানোর পথ খুঁজছে ইউনূস। দর্শক, আমি বলছি নিকুশ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ। যারা ন্যূনতম বিবেকবান, যারা বিশেষ রাজনৈতিক দল করেন, ধরেন বিগত সময়ে যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সেই দলটির বাইরে যারা অন্যান্য দল করেন, জামাত করেন, বিএনপি করেন, তারা এটিকে নিকুশ কালো অন্ধকার নাও বলতে পারেন, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আজকে যদি আমি নিকুশ কালো অন্ধকারের কথা বলি, তাহলে আমাকে বলা হবে যে আমি আওয়ামী লীগের দালাল, আমি আওয়ামী লীগের দোসর ইত্যাদি বিভিন্ন কিছু। আপনি যদি সত্য কথা বলেন, নিকুশ কালো অন্ধকার কেন নয়? গত 1.5 বছর একটা সরকারের পতন হয়েছে, হয়ে দেশটা চলছে। কোন জায়গায় সাফল্য আছে, এই কোন জায়গায় সাফল্য আছে, এই প্রশ্নটা বরাবর চলে আসে, প্রায় কন্টেন্টে চলে আসে। আমরা ওই সময়টার থেকে এখন কি ভালো আছি? আসলে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমি ভালো আছি? কোন জায়গায় সাফল্য? আজকেই দেখুন খবরে আছে যে গত 5 মাস যাবৎ বাংলাদেশের রপ্তানি আয় নামতে নামতে তলানিতে নামছে। আইন শৃঙ্খলা, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই, ব্যবসা বাণিজ্য, মানুষের কোনো ব্যবসা বাণিজ্য নাই, অর্থনীতি থেমে গেছে, ক্যাশ ফ্লো থেমে গেছে, আরো নানা রকম আন্তর্জাতিক চাপ তো আছেই, যার কারণে ভয়ঙ্কর একটা কালো অন্ধকারের মধ্যে আমরা আছি, এটা বলবার কোনো অবকাশ থাকে না। আমি বরাবরই বলি যে এই যে এখন যে সরকারটা চলছে বা চালাচ্ছে, কারা চালাচ্ছে? সামনে থেকে আপনি ডক্টর ইউনূস সহ ম্যাক্সিমাম 30 জন উপদেষ্টা পরিষদ, বিশেষ সহকারী এবং কিছু গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক কিছু লোক নিয়ে আসা হয়েছে, মন্ত্রী পরিষদ সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, কিংবা আরো বিভিন্ন কিছু মন্ত্রণালয়, এগুলো মিলিয়ে শীর্ষ পদে 30 জনের মতো লোক হবে যারা ইউনূসের সঙ্গে রিলেটেড। এই যে এই লোকগুলো আছে, কিন্তু দেশটা আসলে চালাচ্ছে কে? দেশ ভাগ করে নিয়েছে বিএনপি এবং জামাত। তারা তো দেশটা ভালো চালাতে পারে বা চালানো উচিত, তাই না? এই যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা হুঙ্কার দিয়েছিল ভারতের বিরুদ্ধে, যে ভারতের বিরুদ্ধে 50 লক্ষ তরুণকে তারা রেডি রেখেছে যে যুদ্ধে যাবে। জামাত ভাই, আপনাদের বলি যে আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ না করে এই যে 50 লক্ষ তরুণ যে আপনারা রেডি রেখেছেন, তাদেরকে দিয়ে বাংলাদেশটাকে আপনারা ভালো চালাতে পারতেন না? সামনে ইউনূসকে রেখেছেন, রোল প্লে করছেন তো এই মুহূর্তে আপনারাই। এই যে আইন শৃঙ্খলার অবনতি, এই যে সামাজিক অন্যায় অত্যাচার, আন্তর্জাতিকভাবে বিমুখ হয়ে যাচ্ছি, ব্যবসা থেকে আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পাসপোর্ট সীমিত হয়ে আসছে, আমাদের পাসপোর্ট পৃথিবীর অনেক দেশে গ্রহণযোগ্য হচ্ছে না। এই যে আপনাদের যে এত শক্তি, এত সামর্থ্য দিয়ে আপনারা এইগুলোকে চালু রাখতে পারতেন না? প্রশ্নটা তো সেখানে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে 12 ফেব্রুয়ারি একটা একপাক্ষিক নির্বাচন, নিজেদের মতো করে সাজানো গোছানো নির্বাচনের আয়োজন চলছে। আপনি কি মনে করছেন দেশের যারা কোনো রাজনৈতিক দল করেন না, আমিও কোনো রাজনৈতিক দল করি না, আমি বরাবরই বলেছি, এখনো বলছি যে আমিও কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমি বলছি যে দেশ ভালো নেই, ভালো চলছে না। 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে কি দেশটা ভালো হয়ে যাবে? আমি মনে করি না। আমি মনে করি আরো নিকুশ কালো অন্ধকারের মধ্যে ঢুকে যাবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই নির্বাচনটা হচ্ছে, ডক্টর ইউনূস আসলে বুঝে গেছেন যে এই দেশে আসলে আর কিছু করা সম্ভব নয়, কাজেই তাকে নিরাপদে চলে যেতে হবে, এবং নিরাপদে চলে যাওয়ার এই মুহূর্তে কোনো উপায় নেই, পথ নেই। একটা নির্বাচন দিয়ে নিরাপদে চলে যেতে হবে। সেই নিরাপদ এক্সিট, সেফ এক্সিটটার জন্যই বলা যায় নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচনে আমরা সামনে থেকে অনেক কিছু দেখছি। বিদেশ থেকে একজন সাবেক শাসকের সন্তান, একজন দলীয় প্রধান তারেক রহমান এসেছেন, দেশে এই মুহূর্তে জামাত আছে,
অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আসলে কি বিএনপি ক্ষমতায় যাবে কিনা, কিংবা জামাত ক্ষমতা নেবে কিনা, ক্ষমতা নেবে কিনা, পরিসংখ্যান বলছে যে জামাত ক্ষমতা নেবে। এবং জামাত ক্ষমতা নিলে কি হবে? এই যে আজকে অনেক কিছু দেখেন, হাজারটা কথা বলা যায়, কোনটা রেখে কোনটা বলবো। এই যে পাকিস্তানের সাথে এত সম্পর্ক, এটা কোথার থেকে? জামাতি প্রভাব। আমি মনে করি না যে বিএনপিও পাকিস্তানের সাথে এত এত রিলেশন রাখতে পারে। বিএনপি ভারতের সাথে সম্পর্ক উপেক্ষা করে পাকিস্তান ঘেঁষা এতটা হতে পারে, এটা জামাতি প্রভাব। এবং এই জামাতি প্রভাবের কারণে আগামীতে এই 12 ফেব্রুয়ারি পরবর্তীতে জামাত যদি ক্ষমতায় আসে, যদি না, বিভিন্ন সূচক বলছে জামাতকেই ক্ষমতায় বসানোর প্রচেষ্টা। আমি ভেতরের খোঁজ নিয়ে দেখেছি, সেটা যে ভেতর থেকে যে ভেতরগুলো ক্ষমতায় বসাতে পারে, সেই ভেতরগুলোও বলছে যে ক্ষমতায় আসলে জামাতকে বসানো হবে। দেখা যাচ্ছে যে বিএনপি 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 বারবার একটি উদাহরণ চলে আসে, ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনের আগে কি আপনারা কেউ ভেবেছিলেন যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের এতটা ভরাডুবি হবে? কিন্তু যখন নির্বাচনের ফল বেরোলো, তখন দেখুন যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একটি পদ পেয়েছে, একটি পদ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, কোন রকমের দুই একটাতে হয়তো টেনে টুনে পেয়েছে। জাতীয় নির্বাচনটা কিন্তু সেটারই প্রতিফলন হতে যাচ্ছে। কাজে জামাত ক্ষমতায় গিয়ে, জামাত বাংলাদেশের স্বাধীনতা মানে না, স্বাধীনতার পক্ষের দল নয়। এখনো পর্যন্ত অনেক কিছু চুপচাপ আছে। এর মধ্যে তো আপনারা অনেক ঘটনায় দেখেছেন। এই যে যখন ঘটনাগুলো হয়, তখন জামাত বিরোধী একটা দল বিএনপিকে মনে করছে যে জামাতের প্রতিপক্ষ দল। কিছুদিন আগে আপনারা যখন দেখলেন যে ওসমান হাদি হত্যাকাণ্ড পরবর্তী সময়ে চরম ভারত বিরোধিতা এবং দেশে নানা রকম অস্থিরতা, প্রধান গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার, প্রধান সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, উদীচী কিংবা ভারতীয় হাইকমিশন হামলা দেখলেন। এই হামলাগুলোর পেছনে প্রচ্ছন্ন সমর্থন আছে জামাত। এবং জামাতকে যারা প্রমোট করে, অনলাইনে প্রমোট করে, বিদেশ থেকে প্রমোট করে, ইরাকি ইলিয়াসরা যে প্রমোট করে, তাদেরও কিন্তু প্রচ্ছন্ন সহযোগিতা আছে। সেই সময় যখন ব্যাপক সমালোচনা হলো, ব্যাপক অনেক কিছু হলো দেশে বিদেশে, তখন তারা কিন্তু একটু চুপচাপ হয়ে গেলেন। তারপরে আরো নানা ঘটনা ঘটে গেল, বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং ইত্যাদি আরো অনেক কিছু হলো। সেই সময় মনে হলো যে বিএনপির জোয়ারটা, অবস্থাটা এমন দেখবেন যে বিএনপির জোয়ার দেখবেন, কিন্তু ক্ষমতায় যখন রেজাল্ট হবে তখন দেখবেন ক্ষমতায় জামাত। এবং জামাত ক্ষমতায় এলে কি হবে? আজকে যা দেখছেন, আজকে প্রথম আলো পড়ছে, ডেইলি স্টার পড়ছে, ছায়ানট পড়ছে, কিংবা উদীচী পড়ছে, ইন্ডিয়ান হাই কমিশনে হামলা করা হচ্ছে, কিংবা এই যে বিভিন্ন ছাত্র সংগঠন, সবগুলো বিশ্ববিদ্যালয়, বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, পুরনো যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দখলে নিয়েছে। এই ছাত্র সংসদের নেতাদের কি দেখলেন? ছাত্র সংসদ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে। ছাত্র সংসদ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনদের অপসারণ করাচ্ছে, শিক্ষক লাঞ্ছনা করছে। আপনি কি মনে করছেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পর এগুলো বন্ধ হয়ে যাবে? এগুলো আরো বাড়বে। এরকম হাজারটা ঘটনা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে। এই ঘটনাগুলো আরো বাড়বে। পাকিস্তান পীড়িত হবে, ভারত বিরোধিতা চরমে উঠবে, ভারত প্রথমত নানা অবরোধ আরোপ করবে, পাকিস্তানের সাথে জামাত ক্ষমতায় এসে সামরিক চুক্তি পর্যন্ত করে ফেলতে পারে স্বল্পতম সময়ের মধ্যে। তখন কি হবে? তখন কিন্তু মহা বিপদ বাংলাদেশের জন্য। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা পরিকল্পিতভাবে নিকষ কালো অন্ধকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই অন্ধকারের শেষ কোথায়, এই অন্ধকার কিভাবে শেষ হবে, এই মুহূর্তে ভাবতে গেল, কারণ এই মুহূর্তে কোনো জায়গায় কোনো আলো দেখছে না, চারিদিকে অন্ধকার। অনেকে বলবেন যে হতাশার কথা। হ্যাঁ, এই মুহূর্তে অবশ্যই হতাশাজনক। এই মুহূর্তে কোথাও কোনো আশার আলো নেই।
আজকে জামাতিরা বলে যে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, দেশ ভালো করে দেবো, এ করবো সে করবো। আরে ভাই, জামাতি শাসন তো এখনই চলছে। আপনি নির্বাচনের পরে কি দেখবেন? নির্বাচনের পরে আরো ভয়ঙ্কর পরিণতি দেখবেন। আজকে শিক্ষক লাঞ্ছনা হচ্ছে, নির্বাচনের পরে দেখবেন শিক্ষকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে ওপেন দিনের আলোয়। জামাত বা শিবির, এই যে ছাত্র সংসদের নেতারা শিক্ষকদের সাথে যে এই আচরণ করলো, আজ পর্যন্ত দলীয় কোনো ব্যবস্থা নিয়েছে? তাদেরকে বহিষ্কার করেছে? করেনি, করবে না। আশ্রয় প্রশ্রয়ে এগুলো হচ্ছে যে ঘটনাগুলো এখন ঘটছে আমরা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে দেখিনি। কদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা ছাত্রলীগের প্রচুর সমালোচনা করতাম। ছাত্রলীগকে কি কখনো দেখেছি যে কোনো শিক্ষকের গায়ে হাত তুলতে? দেখিনি। কাজেই সবকিছু মিলে এক নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ। এখান থেকে উত্তরণ সবাইকে জাগতে হবে। এই উত্তরণের দায় শুধু আওয়ামী লীগের নয়, কিন্তু আওয়ামী লীগ একা এটা করতে পারবে না। বাংলাদেশের মানুষ, স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধকামী মানুষকে জাগতে হবে। নইলে জামাত যদি ক্ষমতায় আসে, আপনার জাতীয় সঙ্গীত থাকবে কিনা, আপনার জাতীয় পতাকাটা এই স্টাইলে যে ডিজাইনে আছে সেই ডিজাইনে থাকবে কিনা, অনেক কিছুর মধ্যে হস্তক্ষেপ হতে পারে। আজকে অবস্থাটা কিন্তু তেমনটাই, অর্থাৎ নিকোষ কালো অন্ধকারে, এটা পরিকল্পিত, এটা বহু বছরের পরিকল্পনার অংশ হিসেবে নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত রেখে আসলে ইউনূস প্রস্থান করতে চাইছে। এই প্রস্থানেরই অংশ হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। আজকে আমরা যে মুহূর্তে 13 জানুয়ারি কথা বলছি, 1 মাসেরও কম সময় আছে নির্বাচন। আজকে পর্যন্ত এই নির্বাচনটা যে হবে না, এই নির্বাচনটা পেছিয়ে যাবে, তফসিল আবার নতুন করে ঘোষিত হবে, এমন কোনো খবর কোথাও নেই। কিন্তু যে কথা বানায় বলুন না কেন, কোনো জায়গায় কোনো চাপ নেই, নির্ভার। এই নির্ভার থেকে ইলেকশনটা আসলে হয়ে যাবে। এখনো পর্যন্ত 1 মাস আছে। এই 1 মাসের মধ্যে যদি কোনো চাপ না আসে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক, নির্বাচনটা হয়ে যাবে। তবে আমি শেষ কথা বলবো, আশার কথাও বলবো, ধরে নিলাম জামাত ক্ষমতায় গেল, বিএনপি ক্ষমতার বাইরে, জামাত একক সংখ্যাগরিষ্ঠতায় যদি ক্ষমতায় যায় আর বিএনপিকে যদি অংশ ক্ষমতার না করে, সেটি হবে আওয়ামী লীগ ফিরে আসার। বিএনপিও তখন চাইবে, বিএনপিও তখন যুবপদা একসাথে আন্দোলন করতে চাইবে। এরশাদ আন্দোলন একসাথে আওয়ামী লীগ বিএনপি কিন্তু করেছে। আজকে এরশাদের স্বৈরাচার পতন আন্দোলন যেমন হয়েছে, আজকে দেশ যেভাবে চলছে, এইভাবে যদি জামাতি শাসন স্থায়ীভাবে কায়েম হয়, তাহলে বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলনে নামবে। উত্তরণ তো আছেই। আজকে এই মুহূর্তে হতাশার কারণ আছে, কিন্তু আজ থেকে 3 মাস পরে এই হতাশা আস্তে আস্তে কেটে যেতেও পারে, কেটে যাবে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ হেরে যাবে না, হেরে যেতে পারে না। এই জায়গাটাই হচ্ছে আশার জায়গা, আশার আলো। আমরা আশায় বাঁচি। নানা রকম হতাশা, নিকোষ কালো অন্ধকারে ইউনূস প্রস্থান করবে, অরাজনৈতিক সরকারের সাথে রাজনীতি পেরে উঠলো না। এই মুহূর্তে কার রাজনীতির কথা বলবো? আওয়ামী লীগের রাজনীতি, 14 দলের রাজনীতি। আওয়ামী লীগ 14 দল রাজনীতি এই মুহূর্তে ব্যর্থ হয়ে গেছে। এই মুহূর্তে ট্যাকেল করতে পারেনি। সুযোগ ছিল, অসংখ্য সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। আমরা আশা জাগিয়ে রাখি, নিশ্চয়ই কাজে লাগাবে। আজকে না হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, কাজে লাগাবে। নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। এই প্রথম আমি কোথা দিয়ে শুরু করব সেটা নিয়ে বেশ চিন্তিত এই কারণে যে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো মানে বোঝার বাইরে। আমি যেখান থেকে শুরু একটা করছি, গতকাল রাতে 7 সিস্টার থেকে আমাদের যে রানওয়ে তৈরি করা হয়েছিল সেখানে 3টে C-17 গ্লোব মাস্টার ছিল, যেগুলো বিভিন্ন ট্যাঙ্ক, গাড়ি, সৈন্য এবং অন্যান্য
জিনিস নিয়ে যাতায়াত করে, সেই তিনটেকে সরিয়ে নেওয়া হয়েছে। কাল গভীর রাতে গোপনে হিন্ডন এয়ারবেসে ফিরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ জায়গাটা পুরো খালি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত তৎপরতায় কাল রাতে ওখানে যে বিল্ডিং গুলো ছিল সেখানে দুটো বিল্ডিংকে একেবারে খালি করে দেওয়া হয়েছে, বিলকুল খালি। এবং একই সঙ্গে আপনার কিছু হুমায়ুন রেজিমেন্ট, কিছু ভৈরব রেজিমেন্ট ওখানে পাঠানো হয়েছে। কত সংখ্যা, কি সংখ্যা, আমার কাছে সে ফিগার কিছু নেই। মানে পুরোটাই আমি আর্ধেক আর্ধেক জানি, সেটা কিন্তু আপনাদের আগেই বলে দিচ্ছি। এখন হঠাৎ করে এই পরিবর্তনটা খুব দৃষ্টিকটু লাগছে। কি এমন হলো যে C-17 তিনটে বিমানকে ওখান থেকে ফিরিয়ে আনা হলো, ব্রহ্মাস্টারকে হিন্ডন এয়ারবেসে ঢুকিয়ে দেওয়া হলো। এবং আগে ওখানে গোর্খা ছিল, সেখানে কুমায়ুনকে পাঠানো হলো এবং ভৈরবকে পাঠানো হলো, মারাত্মক সমস্ত কমান্ডো গোষ্ঠী। এখন চূড়া গোপ্তা কিছু কথা শোনা যাচ্ছে। সন্দেহটা এই কারণে উঠছে যে কোনো কেউ জিজ্ঞেস করলে কেউ কোনো উত্তর দিচ্ছেন না, কেউ না বলছেন না, কিন্তু আবার কেউ হ্যাঁও বলছেন না। মহা মুশকিল। যদি অস্বীকার করে তাহলে বলবো অস্বীকার করেছে, কিন্তু অস্বীকার তো করছে না, চুপ করে রয়েছে। এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। সে আপনার বিদেশ মন্ত্রক হোক, আপনার স্বরাষ্ট্র মন্ত্রক হোক, আপনার প্রতিরক্ষা মন্ত্রক হোক, বা MI মিলিটারি ইন্টেলিজেন্স যাকে বলে সেখানে হোক, আমি কালকে সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় আত্মা পাত্তা লাগিয়েছি। আমি এখন ভিডিওটা করতে বসেছি, এখন বাজে 4টে। এই 3:30 পর্যন্ত আমি চেষ্টা করেও কিছু জোগাড় করতে পারিনি। তবে ধুয়ে ধুয়ে 4 মেলানোর আমি একটা চেষ্টা করছি। আমি ভুল হতে পারি, আমি ঠিক হতে পারি। যদি ভুল প্রমাণিত হয় তাহলে পরে হবে, যদি ঠিক প্রমাণিত হয় তাহলে পরে তাও একটা হবে, কিছু ঠিক প্রমাণিত হলে বড় কিছু একটা হবে। গতকালকে যে আমি ভিডিওটা করেছিলাম, আমি দুয়ে দুয়ে 4 কেন মেলাচ্ছি, কালকে যে ভিডিওটা করেছিলাম খলিলুরের US সফর নিয়ে, সেখানে খলিলুরের সঙ্গে 7টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল। তার মধ্যে আপনার 5 নম্বর পয়েন্টে ছিল বাংলাদেশ এক অনিরাপদ শহর এবং দেশে পরিণত হয়েছে, সেখানে অবাধ, শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ নির্বাচনের মানদণ্ডে উপনীত হতে পারছে না। 6 নম্বরে ছিল মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসছে, যা কোনো মতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে মেনে নেবে না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর দর্শকের ভূমিকায় বসে থাকতে পারে না। কঠিনতম সময় আসছে, এটা কোনো মানে কি কথা আমি এখন বুঝতে পারছি না, এখানে কি লিখেছিলাম, জড়িয়ে গেছে আর কি, জটিলটা জড়িয়ে গিয়েছে। এটা কোনো কথার কথা নয়। আর 7 নম্বর, ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই না যে চীনকে সমৃদ্ধ করা। এতে ভারত এবং ইউনাইটেড স্টেটস এর পক্ষে, মানে ইন্দো প্যাসিফিকের পক্ষে আমাদের ক্ষতিকর। এই যে দর্শকের ভূমিকায় ভারত এবং US থাকবে না, এবং
এটা এটা কঠিনতম সময় আসছে। এই কঠিনতম সময় বলতে কি, সেটা আমি কথায় বলেছিলাম যে তাহলে কি ইউনূসকে আমেরিকায় তুলে নেবে। এখন এই যে কথাটা বলা হয়েছিল, তারপরে পরেই কোনো বার্তা এসছে কিনা ওখান থেকে আমি জানি না, কাল রাত থেকে সমস্ত খালি করা এবং সৈন্য মোতায়েন করা শুরু হয়ে গেছে। এই যে হঠাৎ করে এই চাঞ্চল্য, এটাই কিন্তু বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, 2-4টে সংবাদ মাধ্যমে এটা নিয়ে খবরও হয়েছে যে হঠাৎ এই তৎপরতা কেন, এটা নিয়ে খবর করা হয়েছে। তো এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে কিন্তু ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক। এই যে হিন্ডন এয়ারবেসে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং এয়ারপোর্টকে খালি করে দেওয়া, দুটো বিল্ডিংকে খালি করে দেওয়া, হঠাৎ করে এইভাবে খালি করবে কেন? তাছাড়া যেটা করা হয়েছে সেটা হচ্ছে স্যাটেলাইট থেকে ঢাকা শহরের অলি গলির বিভিন্ন ম্যাপ সহ সমস্ত কিন্তু ডাউনলোড করা হয়েছে। পুরো ঢাকা শহরকে ঘিরে যত অলিগলি আছে সেই ম্যাপটা ডাউনলোড করা হয়েছে। ডাউনলোড করে এখন সেখানে মানে লাইন আপ করা হচ্ছে যে কিভাবে কিছু এই ধরনের কিছু একটা হবে, যা আমার কাছে খবর নেই। যেটা নেই সেটা আমি আগেই বলে দিই, এটা আমার কাছে খবর নেই। কিন্তু কোনো একটা খিচুড়ি পাকাচ্ছে, হয়তো 2-1 দিনের মধ্যে আমরা হয়তো বুঝতে পারবো যে ঘটনা কোন দিকে যাচ্ছে। তবে এই যে এয়ারপোর্ট খালি করে দেওয়া, 7 সিস্টারের এয়ারবেসটাকে খালি করে দেওয়া, এটা কিন্তু খুব ইঙ্গিতবহ। তাহলে কি ওখানে আবার ইউএস গ্লোব মাস্টার নামবে বা C-130 নামবে, বিভিন্ন যন্ত্রাদি দিয়ে, বিভিন্ন সৈন্য নিয়ে ওখানে আসবে? না হলে পরে 3-3টে গ্লোব মাস্টারকে সরিয়ে দেওয়া হলো কেন? আসলে জায়গা খালি হচ্ছে, ওখানে জায়গা কম, জায়গা খালি করা হচ্ছে। জায়গা খালি করে ওইখানে পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। সম্ভবত আমার যা মনে হচ্ছে যে এটা হয়তো কোনো অপারেশনের জন্য তৈরি হচ্ছে। সেটা ভারতই করুক, ইউএস করুক, যেই করুক, হয়তো, আমি এটা বলছি হয়তো, এটা আমার মনে হচ্ছে। এখন কতটা সত্য প্রমাণ হবে, কতটা মিথ্যা প্রমাণ হবে, সেটা তো সময় বলে দেবে। কিন্তু এটা কিন্তু হচ্ছে। আর দেখুন, ইউএস যদি করে, এটা যেই করুক না কেন, মালিকের দেশ তো করবে, তাহলে ক্রেডিটটা কে নেবে? ক্রেডিটটা নেবে কিন্তু মালিক। মালিক বলবে আমি ওখানে শান্ত করেছি, ভেনেজুয়েলা শান্ত করেছি, আমি এবার বাংলাদেশকে শান্ত করে দিলাম। যেই করুন না কেন, উনি সবসময় ক্রেডিট দেওয়ার জন্য বসে আছেন। তা মালিক ক্রেডিটটা দেখবেন মালিক নিয়ে নেবে, যেই করুন না কেন। করছে তো তার দেশ, তিনি দেশের প্রেসিডেন্ট, তিনি যদি বলেন তাহলে পরে কারোর কিছু বলার নেই, ক্রেডিটটা তিনি খাবেন। হয়তো এরকম একটা কিছু আমার মনের মধ্যে ঘুরছে, যেটা সেটা হলেও হতে পারে। এখন আমি বলতে পারবো না যে এটা কতটা ঠিক কতটা ভুল। আমি বারবার বলছি, কতটা ঠিক কতটা ভুল তা আমি কিন্তু জানি না। এখন আশা করব যে কিছু একটা ঘটবে। এই কারণে আশা করব যে এতগুলো কাণ্ড 7 সিস্টারকে ঘিরে কখনো হতে পারে না। এই সৈন্য প্রেরণ, কমান্ডো প্রেরণ, গ্লোব মাস্টারকে ফিরিয়ে আনা, দুটো বিল্ডিংকে পুরো ফাঁকা করে দেওয়া, এবং সেটা রাতারাতি করা। এত তাড়াতাড়ি, এত জলদি কিসের? তার মানে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এবং সেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে। সামনে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আর তো বোধহয় 1 মাস বাকি আছে। এই 1 মাস
নির্বাচন বাকি রয়েছে যখন, নির্বাচন অবধি আমি বলেছি যেতে দেবে না। হয় ভারত যেতে দেবে না, নয় আমেরিকা যেতে দেবে না। নির্বাচন অবধি যাবে না। আর কারণ নির্বাচনে গেলে যদি তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তিনি হবেন হাফ প্যান্ট প্রধানমন্ত্রী। এটা আমি বরাবরই বলি, হাফ প্যান্ট প্রধানমন্ত্রী হবেন, ফুল প্যান্ট তার জুটবে না। বাকি ফুল প্যান্টটা হয়ে যাবে জামাত। সেই জামাত ফুল প্যান্ট পরে ফুটবলটা খেলবে, আর শরীরের ওপরে দেখা যাবে তারেক রহমানের। সেটা ইউএস খুব সম্ভবত হতে দেবে না, এবং ভারতও হতে দেবে না। আমার মনে হচ্ছে এই দুয়ে দুয়ে চার আমি মেলাবার চেষ্টা করেছি। এখন সেটা দেখা যাক ভবিষ্যৎ কি বলে। তবে ইউএস এর পক্ষ থেকে কোনো ফোন এসছে কি আসেনি তা আমি জানি না। এখনো পর্যন্ত এই বিষয়ে আমাকে কেউ কনফার্ম করেনি। আমি শুধু ডট টু ডট মিলাচ্ছি। এই ডট টু ডট মিলিয়ে আমি একটা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করছি যে এটা হলে এটা হতে পারে। এবার বাকিটা ছেড়ে দিন ভবিষ্যতের উপরে, কি হয় দেখা যাক 2-4 দিনের মধ্যে। সবাই ভালো থাকবেন।